হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রানী ভবানীর আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে ভবানী জঙ্গলে পাওয়া রামকান্তর গলার হাড়ের রত্ন নিয়ে চিন্তায় পড়েছে, আর শিবানীকে বলছে যে বাবা ঠাকুরকে কেউ অপমান করলে সহ্য করতে পারবো না, সেই চুরির দায়টা যদি তার ঘাড়ে এসে পড়ে। আরও বলছে, কিন্তু এটা কার, তাকে তো আমি চিনি না যে খুঁজে পেয়ে তাকে ফেরত দিয়ে আসবো। শিবানী তখন তাকে এইসব নিয়ে বেশি চিন্তা করতে বারণ করছে, বলছে যে মা ভবানী যদি চান তাহলে নিজেই সেই জিনিসটা ফেরত নিতে আসবে সে। ঠিক এই সময় কিন্তু রামকান্ত আর সত্য তাদের লোকজনদেরকে নিয়ে জমিদার বাড়িতে উপস্থিত হচ্ছে, আর জমিদার মশাই বলে ডাকছে। সেই ডাকটা শিবানী আর ভবানী শুনতে পেয়ে তো ছুটে গেছে, গিয়ে ওপর থেকে দেখে বলছে যে বাবা ঠাকুর নায়েব মশাইকে নিয়ে একটু বেরিয়েছে। ভবানী সন্দেহ করছে কোনো কিছু লুট করতে আসেনি তো। এরপর শিবানীকে ঘর থেকে মশারিটা নিয়ে আসতে বলছে, আর সেই মশারিটা নিয়ে রামকান্ত আর সত্যর উপরে ফেলে দেয় উপর থেকে। রামকান্ত আর সত্য সেই মশারিটা থেকে বেরোনোর চেষ্টা করছে, আর ঠিক তখনই কিন্তু নায়েব মশাই আর আত্মারাম বাবু সেখানে চলে আসেন, আর ওদেরকে প্রশ্ন করছে যে কে আপনারা। ভবানী আর শিবানী উপর থেকে নেমে এসে বলছে, দস্যু, মনে হয় বাড়িতে কেউ নেই, তাই ওই সুযোগে লুটপাট করতে এসেছে, আমি ওদেরকে মশারি ফেলে জব্দ করে দিয়েছি। সত্য বলছে, না না, আমরা দস্যু নই, দস্যু হলে কি কেউ খালি হাতে আসে নাকি। রামকান্ত বলছে, আমরা দস্যু নই। এরপর মশারির ভেতর থেকে বেরিয়ে এলে ভবানী তাকে দেখে বলে, আপনাকে আমি চিনি, আপনি শ্রাবণের হাটে ওই কাপড়ের দোকানে ছিলেন না, সেই থেকে বুঝি পিছু নিয়েছেন আমাদের। মতলবটা কি শুনি আপনাদের। বাবা ঠাকুর ভবানীর কথা শুনে কিন্তু অবাক হন। ভবানী বলছে, এই সব কিছু লোক দেখানো, আসল মতলব তো হচ্ছে লুট করা। রামকান্ত বলছে, আমরা লুট করতে যাব কেন। আত্মারাম বাবু বলছেন, তবে উদ্দেশ্যটা কি, যেটা পূর্তি করতে এখানে এসছো। রামকান্ত বলছে যে আমরা বণিক, ভিন রাজ্য থেকে এসেছি, কাপড়ের সওদা করি, মুর্শিদাবাদের পথে রওনা হয়েছিলাম, এখানে মেলায় পসরা সাজিয়েছি, এবার রাত কাটানোর জায়গা খুঁজছিলাম আর কি। আমরা শুনলাম এখানকার জমিদার নাকি খুবই ভালো মানুষ, সেই আশাতেই আমরা এসেছি। আত্মারামবাবু তখন বলছেন, ছি ছি ছি, মহা ভুল হয়ে গেছে। আর ভবানীকে বলছে, না জেনে শুনে তোরা এটা কি করলি বলতো। ভবানী তখন লজ্জায় মাথা নত করে বলছে, তা এইসব কথা আগে বললেই তো হতো, তাহলেই তো কোনো ঝামেলা হতো না। রামকান্ত তখন বলছে, সেই সুযোগটা আর পেলাম কোথায়, মশারি না ফেলে আপনি যদি সামনে আসতেন তাহলে তো সবটাই বলতাম। আত্মারামবাবু এরপরে কিন্তু হাত জোর করে বলছেন, মাফ করবেন আপনারা। এই বলে অতিথি সেবা করার জন্য ওনারা বলছেন, আমরা যদি আপনাদের অতিথি সেবা করতে পারি তাহলে আমরা কৃতার্থ হব, এই সুযোগটা আমাদেরকে দিন। এই বলে বাড়ির লোকেদের অতিথিশালা খুলে দিতে বলেন, আর এরপর আবারও হাত জোর করে রামকান্তকে আর সত্যজিৎকে বলছে যে আজকে রাতটা এই বাড়িতে থেকে যেতে। এই বলে তাদেরকে অতিথিশালায় নিয়ে যায়, আর ওরা মনে মনে ভাবছে, কি মেয়ে রে বাবা, আমাদেরকে দস্যু বলে কেমন জাল ফেলে দিল। তবে যাই বলো, এই মেয়ের কিন্তু উপস্থিত বুদ্ধি আছে। রামকান্ত বলছে, উপস্থিত বুদ্ধি তো আছে সত্য, কিন্তু আমাদের এখন দেখতে হবে যে গ্রামবাসীদের ও ঠিক কী করে কোনোভাবে রক্ষা করতে পারে কি না। ওদিকে ভবানীকে দেখা যাচ্ছে রামকান্ত সত্যর জন্য খাবার নিয়ে যাচ্ছে। শিবানী ভবানীকে নিজেকে যেতে বারণ করছে, কারণ কিছুক্ষণ আগে সে তাদের সাথে খারাপ আচরণ করেছে। ভবানী তার ফুলের ক্ষমা চাইবে, ওই জন্য বলছে সে নিজেই যাবে আর তাদের কাছে ক্ষমা চেয়ে আসবে। এরপর ঘরের বাইরে থেকে ভবানীর ডাক শুনে সত্য আর রামকান্ত কী করে, তাদের তলোয়ারটা লুকিয়ে ফেলে, আর আবারও বণিক সেজে ফেলে, বণিকের বেশ ধারণ করে ফেলে। আর এরপরে ভবানী আর শিবানী দুজনেই কিন্তু খাবার নিয়ে ঘরে প্রবেশ করছে। ঠিক তখন ভবানী হাত জোর করে বলছে যে আপনাদের আশ্রয়ের প্রয়োজন, তা না জেনে আমি মশারির জাল ফেলেছি, সেটা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেবেন, আপনারা আমায় ক্ষমা করে দেবেন। বলে যে ক্ষমা না করলে কিন্তু এখান থেকে যাবে না। সত্য তখন বলছে, হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। রামকান্ত বলছে, ক্ষমা চাইছেন কেন, আপনি তো সঠিক কাজই করেছেন, বিপদের সংকেত বুঝে আত্মরক্ষা করাটাই তো নিয়ম। শুনে ভবানী খুশি হয়ে বলছে, হাসছে আর কি। আর রামকান্তকে বলছে, কিন্তু আপনারা তো খারাপ লোক নন, না বুঝে এমনটা করা উচিত হয়নি। রামকান্ত বলছে, খারাপ লোক কিনা সেটা সময় বলবে। ভবানী রামকান্তর কথা শুনে মনে মনে বলছে, কেন এমন কথা বললেন কেন, কেমন যেন একটা ধোঁয়াশা লাগছে। শিবানী এরপরে ভবানীকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, আর ভবানী বলছে, আমার জন্য কেমন কেমন একটা লাগছে, এনাদের সত্যি এরা সত্যি বণিক তো, অন্য কোনো মতলবে এখানে আসেননি তো। শিবানীকে জিজ্ঞেস করছে। শিবানী তখন বলছে, তোর না সবেতেই কেমন একটা খটকা লাগে। ভবানী বলছে, না শেষে যে কথাটা বললো তাতেই তো একটু কেমন একটা লাগলো। এরপর শিবানী ভবানীকে নিয়ে সেখান থেকে চলে যায়। রামকান্ত তাদের ঘরে একটা এসরাজ দেখে বলছে যে এরা নিশ্চয়ই সঙ্গীত প্রিয় মানুষ। এরপর এসরাজটি নিজেই বাজাতে শুরু করে।
ভবানী শিবানী এসরাজের শব্দ শুনে ফেলে। আর ভবানী বলছে, বণিকদের ঘর থেকে তো শব্দটা আসছে, তার মানে বণিকদের মধ্যে কেউ এটা বাজাচ্ছে। খাসা হাত তো, যার হাতে এরকম সুর খেলে সে খারাপ মানুষ হতে পারে নাকি? ভবানী এরপর নিজের ঘরে গিয়েও সেই এসরাজের সুরের কথাটাই মানে ওটাই যেন তার কানে বাজছে। শিবানী বলছে, বাজনার সুর মন ছুঁয়ে গেল না রে ভবানী। ভবানী তার কথা শুনে রেগে গিয়ে বলছে, এবার তুই না পিটুনি খাবি, মানে ভবানীর পেছনে লাগছে আর কি শিবানী। ভবানী বলছে, বাজনার কথা কে ভাবছে রে? শিবানী তখন বলছে, আমাকে ছুঁয়ে বল যে তুই ভাবছিস না বাজনার কথা। ভবানী বলছে, তোকে ছুঁয়ে বলতে যাব কেন রে? আমার কথা বিশ্বাস করতে পারছিস না তুই? তখন শিবানী বলছে, পারছি না, কারণ তোর মুখখানাই যে বদলে গেছে। ভবানী বলছে, থাম দেখি, তুই অনেক রসিকতা হয়েছে, যা গিয়ে একটা কালোকার নিয়ে আয়। ভবানী এরপর মনে মনে রামকান্তর কথাই কিন্তু ভাবছে যে কিভাবে তাকে জঙ্গলে সে তার মানে জ্ঞান ফেরত আনে, আর ওদিকে ওই হাড়ের যে রত্নটা মানে গলার হাড়ের যে রত্নটা সেটাকেও বারবার ভাবতে থাকে। এরপর শিবানী কালোকার নিয়ে এলে ভবানী তাকে বলছে যে এই মণি আমি যার গলাতে দেখেছিলাম আর যে বণিক সেজে এসেছে মানে বণিক হয়ে এসেছে অতিথি হয়ে, তারা দুজনেই কিন্তু এক মানুষ। এই বলে কালোকার আর সেই মণি দিয়ে একটা লকেট বানিয়ে ফেলে, আর বারবার মনে মনে রামকান্তর বণিক মানে এই দুটো চেহারাকে মিলিয়ে দেখতে থাকে। শিবানী ভবানীকে বলছে সে কি ভাবছে। ভবানী বলছে, যারা এসেছে তারা নিজেদের পরিচয় গোপন করছে, এরা রেশমের ব্যবসায়ী নয়, এরা রাজপুরুষ। কেন এসেছে বলতো আমাদের ঘরে? বাবা ঠাকুরকে গিয়ে বলি নাকি সব কথা? লুকিয়ে রাখবো নাকি এদের কি উদ্দেশ্য এটা আগে জানবো? এই বলে কিন্তু বাবা ঠাকুরের কাছে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে যে চণ্ডী মণ্ডপে বাবা ঠাকুর বসে আছেন। পুরন্দর ঠাকুর কিছু লোকজনের সাথে ওনাকে নিয়ে বসিয়েছেন আর কি। বেলিগ্রামের বাসিন্দা ভিন রাজ্যের দস্যুরা মানে বেলিগ্রামের বাসিন্দাদেরকে ভিন রাজ্যের দস্যুরা নাকি ছাড়খাড় করে দিচ্ছে। ওই বেলিগ্রাম থেকে ভয় পেয়ে তারা পালিয়ে এসেছে। ওখানে নাকি দস্যুরা খুব আক্রমণ করেছে, তাই এখানে বাবা ঠাকুর তাদেরকে আশ্রয় দেওয়ার কথা ভেবেছেন। ভবানী তখন বাবা ঠাকুরকে বলছে যে এনারা ভিন রাজ্যে কতদিন আর পড়ে থাকবেন, মানে নিজেদের ভিটেমাটি ছেড়ে? তাছাড়া সবাই তো পালিয়ে আসতে পারেনি, নিশ্চয়ই সেখানে অনেকে এখনও আটকা পড়ে গেছে। আমাদের তো এবার ভিন রাজ্যের দস্যুদের মোকাবিলা করা উচিত। নায়েব মশাই ভবানীর কথায় একমত হয়ে বলছে, ভিন রাজ্যের দস্যুরা তো সাংঘাতিক, তাদের সাথে আমরা পেরে উঠব না। ভবানী বলছে, আপনি ছোট থেকেই আমাকে অস্ত্র শিক্ষা দিয়েছেন, এখন বিপদের দিনে আমি যদি তলোয়ার হাতে নাই তুলতে পারি তাহলে কী লাভ হলো অস্ত্র শিক্ষার? বাবা ঠাকুর তখন বলছেন যে সব কৌশল তুমি এখনও শিখে উঠতে পারোনি। ভিন রাজ্যে তলোয়ারের সার কি মানে লাঠি দিয়ে ঠেকানো সম্ভব? এবার মা ভবানীকে সহায় রেখে ভবানী বলছে যে যেই সমস্ত মানুষরা এখানে আশ্রয় নিয়েছে তারাও যাবে আমার সাথে, আর তারা অমনি ভবানীর কথা মতো কিন্তু যেতে রাজিও হয়ে যায়। এবার তো এটা শুনে ভবানীর মা ওদিকে তার ঠাকুমাকে বলছে যে আপনার ছেলেকে বারণ করুন যাতে ভবানী সেখানে না যায়, কারণ চিন্তা হচ্ছে মায়ের মন। এরপর ভবানীর মা তার বাবাকে তার দিব্যি দিচ্ছে, আপনি খবরদার মেয়েকে নিয়ে একদম যুদ্ধে যাবেন না। ভবানী তখন তার মায়ের কথা শুনতে রাজি না হলে তার মা তখন তাকে বলছে, তুই চুপ কর, একবার হাতে জ্বলন্ত কয়লা নিয়ে প্রায়শ্চিত্ত করলি। ভবানীর বাবা বলছে, তাতে কি হয়েছে? আমার মেয়ে তো আর সাধারণ মেয়ে নয়, সে ঠিক করেছে, রাতে ছাতিনাতে মানুষের প্রাণ বাঁচিয়েছে। মা ভবানী তো আমাদের ভালো করে বুঝিয়েই দিয়েছেন যে ও ঠিক পারবে, তাহলে ও কেন যাবে না সেই গ্রামকে রক্ষা করতে? তখন কিন্তু রামকান্ত আর সত্য সেখানে এসে পড়ে। এবার ওই আত্মারামের মুখে কিন্তু শোনে এরকম ভবানীর একজনের প্রাণ বাঁচানোর কথা। তখন মনে মনে ভাবছে, সেদিন তো আমি কলাবতীর সাথে দেখা করতে যাচ্ছিলাম, তাহলে কি সেদিন ভবানী আমার প্রাণ বাঁচিয়েছিলেন? মানে এমনটা ভাবতে থাকে। কিন্তু এদিকে সত্য রামকান্তকে বলছে যে এই যে বেলিগ্রামে দস্যুদের যে হামলা, সেটা ওই ভয়ঙ্কর পণ্ডিতের ভাস্কর পণ্ডিতের কাজ নয় তো? রামকান্ত বলছে, হ্যাঁ এটা তারই কাজ, আর এই ভিন রাজ্যের দস্যুদের আমি অবশ্যই আটকাবো। জমিদার মশাই এরপর ভবানীকে পুরোহিতদের সামনে নিয়ে এসে বলছেন যে আপনারা যে কয়েকদিন আগে আমার মেয়েকে দোষী সাব্যস্ত করে প্রায়শ্চিত্ত করিয়েছিলেন, সেই নিয়ে ওর মা খুব চিন্তিত, আর বেলিগ্রামে রক্ষা করতে আমি ভবানীকে নিয়ে যেতে চাই। এরপরে তর্কালঙ্কার আর ওইদিকে পুরোহিত মশাই এনারা সব বলছে যে মেয়ে মানুষকে যুদ্ধে নিয়ে যাবে, তো ওনারা আপত্তি প্রকাশ করছেন আর কি। ভবানী বলছে, মেয়ে হলে কি শুধুই অন্দরমহলে থাকতে হয় নাকি? কোন শাস্ত্রে লেখা আছে এটা? এই মাটি আমাদের সকলের মা। ছাতিনার ওই বেলেগ্রামে যে দস্যুরা হামলা করছে, ওই গ্রাম আমাদের ফসল দেয়, জল দেয়, আশ্রয় দেয়, আমরা কি ওই মাটির কাছে ঋণী নই? সমস্ত পুরোহিতগণেরা এমনকি রামকান্ত ভবানীর কথা শুনে চুপ করে যায়। পুরন্দর মশাই বলছেন যে ভিন রাজ্যের দস্যুরা ছাতিনা ছাড়খাড় করে দিয়েছিল, আর ভবানীর জন্মের পরে সব কিছু ফিরে পেয়েছিল সেই গ্রামের সকলে।
এ কথা কিন্তু ভুলে যাবেন না। তাই তার ওই গ্রাম রক্ষা করতে যাওয়া উচিত। এই বলে মানে ওরা বেলেগ্রামের উদ্দেশ্যে রওনা হবে এমনটা বলে, ভবানীকেও নিয়ে যাবে। আর ভবানীর মাকে বলছে এতে ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই। ভবানী বলছে যে আমরা শত্রুকে মানে জয় করেই ফিরব, বলছে তাদের শেষ করবই। এই বলেই তলোয়ারখানা মা ভবানীর পায়ে ছুঁয়ে দিতে চলে যায়। এরপরে রামকান্ত সত্যও সেখানে যেতে চায়। তখন আত্মারামবাবু বলছেন যে আপনারা আমার অতিথি, আপনাদেরকে ওখানে নিয়ে গেলে তো আমারই অপমান হবে। আমার মেয়ে ভবানীও কিন্তু সেটা চাইবে না। এরপর রামকান্ত সিদ্ধান্ত নেয় যে সেও সেক্ষেত্রে তাকে হঠাৎ গিয়ে হাজির হতে হবে, কারণ ভিন রাজ্যের দস্যুদের কাবু করা অতটা সহজ নয়। তো এমনটাই ভাবতে ভাবতে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।